প্রিয় ছাত্রছাত্রী, আমরা সবাই জানি যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর আমাদের দুটো এসএলএসটি জিওগ্রাফি পরীক্ষা হয়েছিল। 7ই সেপ্টেম্বর 9-10 জিওগ্রাফি পরীক্ষা হয়েছিল এবং 14ই সেপ্টেম্বর 11-12 কিন্তু এসএলএসটি জিওগ্রাফি এক্সাম হয়েছিল। এবং দুটো এক্সামের কিন্তু ইন্টারভিউর কিন্তু প্যানেল দিয়ে দিচ্ছে, অর্থাৎ কারা কারা ইন্টারভিউ দিতে যাবেন সেটা আমরা মোটামুটি জেনে গেছি। এরপর ইন্টারভিউর ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কিন্তু স্কুল ম্যানেজমেন্ট সম্পর্কে বেশ কিছু কোশ্চেন কিন্তু ধরা হয়। যেমন কি একটা স্কুলের রুটিনের কটা ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাসের টাইম কত, ঠিক আছে, একজন শিক্ষক কখন স্কুলে আসবেন, কখন যাবেন, স্কুলে মিড ডে মিল স্কিমটা যে চলছে সেই মিড ডে মিল স্কিম সম্পর্কে ধরে, অনেক সময় প্রবেশনাল রুটিন কি, এই সূক্ষ্ম খুঁটিনাটি কোশ্চেনগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাই আমার মনে হয়েছে এই ব্যাপারে যদি একটা ভিডিও বানানো যায় তাহলে খুবই খুবই ভালো হয়। তো আজকে আমি আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে এবং আমার দীর্ঘদিন 16 বছরের আমার সহকর্মী যিনি দীর্ঘ 16 বছর ধরে আমাদের বিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু পালন করছেন, নাম হচ্ছে মোহাম্মদ জুলফিকার আলী। উনি খুবই দক্ষ, এমনকি উনি বিভিন্ন পরীক্ষাও কিন্তু উত্তীর্ণ হয়েছেন। তাই আমি স্যারকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, আপনি যদি আপনার মহামূল্যবান সময় থেকে অল্প সময় বার করে এই প্রশ্ন উত্তরগুলো দিতেন তাহলে যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের কিন্তু খুবই লাভ হবে। তো স্যার যাই হোক, আমার অনুরোধে ঠিক আছে, আপনাদের ভালোর কথা চিন্তা করে স্যার সাড়া দিয়েছেন এবং স্যার আজকে কিন্তু এসছেন। তাই আমি বোর্ডে মোটামুটি 22টা মতো কোশ্চেন লিখে রেখেছি। এবার স্যার আপনাদের সামনে এসে আস্তে আস্তে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিবে। আশা করছি স্কুল ম্যানেজমেন্ট রিলেটেড এই 22টা কোশ্চেন আপনারা করে গেলে এখান থেকেই আপনারা কিন্তু হয়তো পেয়ে যাবেন। এই জেনারেল যে নলেজ সেগুলি জেনারেলি জিজ্ঞেস করে। তো আমি অবশ্যই স্যারকে এবারে মঞ্চে আসার জন্য ঠিক আছে আহ্বান করব। স্যার প্লিজ আপনি আসুন। সকলকে শুভেচ্ছা। সকল ছাত্রছাত্রী যারা ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছেন এবং যাবেন, গ্যালাক্সি পাবলিকেশনের পক্ষ থেকে আমাদের পান্না মল্লিক সাহেব উনি আমাকে এই বিষয়টা বলার পরই এবং আমন্ত্রণ জানিয়েছিলেন। তো ওনার কাছে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। তাই আমি কিছু প্রশ্ন যেগুলো এখানে নোট করেছেন সেগুলো আমি চেষ্টা করব সঠিকভাবে দেওয়ার, এবং এগুলি আপনাদের আশা করছি ইন্টারভিউ বোর্ডে অনেকটাই কাজে লাগবে। এবার বলি, স্যার দীর্ঘ প্রায় 16 বছর শিক্ষকতা করছেন এবং আমাদের স্কুলে একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ কিন্তু উনি সামলেছেন। এবং পরবর্তীকালে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয় বা আরও যে সমস্ত এক্সাম হয় সেই এক্সামগুলো কিন্তু স্যার কন্ডাক্ট করেছেন। এমনকি পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল থাকে তাদের যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যার সংক্রান্ত প্রশ্ন উত্তর কিন্তু স্যার ডিল করেন। তাই এরকম একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। তো পরবর্তীকালে স্যার সব কিছু প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে বলবেন, আপনারা কিন্তু অবশ্যই ভালো করে শুনুন। আরও একবার সকলকে শুভেচ্ছা। এখানে বোর্ডের মধ্যে বেশ কিছু প্রশ্ন স্কুল ম্যানেজমেন্ট সম্পর্কে যেগুলো আমাদের স্যার আগে থেকেই নোট করে রেখেছেন, সেগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট অনুসারে আপনাদেরকে বলার চেষ্টা করছি। সেগুলোর উত্তর আপনারা একটু লক্ষ্য রাখবেন। প্রথম প্রশ্নটা যেটা আছে যে প্রতিদিন শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার ব্যাপারটা, আপনারা যেহেতু হবু শিক্ষক, আপনারা সকলেই স্কুলে কখন যাবেন, কখন সেখান থেকে আসতে হবে, তার নির্দিষ্ট সময় কোনটা, সেই যে নিয়ম, এই নিয়মের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি সাধারণত 10টা 50 থেকে ক্লাস শুরু হয়, কিন্তু অ্যারাইভেল টাইম কিন্তু 10টা 35, অর্থাৎ প্রেয়ার লাইন শুরু হবে ঠিক সেই সময় থেকেই কিন্তু বিদ্যালয়ের কর্মসূচি শুরু হয়ে যায়। তাই আপনাদের সকলকেই 10টা 35-এই হাজির হতে হবে। যদিও ক্লাসটা 10টা 50 থেকে শুরু হবে, এবং যে লেট মার্কের ব্যাপারটা আছে সেই লেট মার্কটা শুরু হবে আধ ঘন্টা পর থেকে, অর্থাৎ 11টা 5 ছিল সেটা বর্তমানে 11টা 15 করা হয়েছে। আর স্কুল টোটাল সময়কাল অর্থাৎ 4:30 পর্যন্ত, সেই 4:30 পর্যন্তই আপনাদেরকে স্কুলে থাকতে হবে। এর মধ্যে কোথাও কিছু প্রয়োজন হলে সেটা হেডমাস্টারের সঙ্গে কনসিডারের একটা ব্যাপার থাকে, সেটা আপনারা সেগুলো তখন ঠিক জেনে যাবেন। 2 নম্বর পয়েন্ট আমি বলে দিলাম লেট অ্যারাইভাল সম্পর্কে। 3 নম্বর,
যে একটা আদর্শ স্কুলের যে রুটিন, সেই রুটিন মোটামুটি অ্যাকচুয়াল এটা সম্পর্কে আমি যতদূর জেনেছি যে একটা বিদ্যালয়ের ক্লাস কতগুলি হবে এবং সেগুলোর নির্ভর করে অনেকটা সেই একজন টিচারকে কতগুলি নিতে হবে সেই টিচারের সংখ্যার উপরে এবং সেই স্কুলের নাম্বার অফ স্টুডেন্টসের উপরে নির্ভর করে। দেখা যেতে পারে একজন টিচারকে সপ্তাহে 30টাও ক্লাস নিতে হতে পারে যদি নাম্বার অফ টিচার্সের সংখ্যা খুব কম থাকে। অতএব এ বিষয়ে কিন্তু সঠিক করে খুব একটা নির্দেশিকা বা এর বেশি আমি নেব না এরকম কিন্তু বলা যায় না। তাই ওই 20টা থেকে 30টা 35টা পর্যন্ত ক্লাস তাকে নিতে হতে পারে। ক্লাসগুলো থাকবে কতগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে মোটামুটি 8টা ক্লাস থাকে, 8 পিরিয়ড পর্যন্ত ক্লাসটা থাকে। 4 নম্বর পয়েন্ট যে টাইম ডিউরেশন। টোটাল ডিউরেশন প্রথম 4টে পিরিয়ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পিরিয়ড এগুলো সাধারণত 40 মিনিট করে হয়ে থাকে। পরের মাঝখানে একটু ব্রেক থাকে, ওখানে আধ ঘন্টা ব্রেক, তারপর 35 মিনিট করে থাকে, তারপরে শেষেরগুলো আধ ঘন্টা করে থাকে ক্লাস। রুটিনের প্রথম দিকে কোন কোন বিষয় রাখা হয় এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখেছি যে প্রথম দিকেই যে কেন সবসময় বাংলা ক্লাস বা এইগুলো কেন আগে দেওয়া হয়। দেখুন, একটা স্টুডেন্ট যখন স্কুলের মধ্যে আসে সে তার মধ্যে যে মন বসানোর যে ব্যাপারটা আমরা বলে থাকি যে কনসেন্ট্রেশন, ক্লাসের মধ্যে আসা, খুব সহজ বিষয় দিয়ে তাকে প্রথমে খুব নিজের মতো করে সে খুব ভালো বুঝতে পারে। তার নিজের মাতৃভাষা যেহেতু বাংলা, আমাদের যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্কুল আমাদের, তাই এই বাংলা ক্লাসটাকেই সাধারণত আমরা দেখি যে রুটিনের মধ্যে প্রথম দিকে দেয়া হয়। তবে সব ক্লাসেরই তো আর বাংলা করা যায় না, তাই সাধারণত বাংলা হতে পারে বা তুলনামূলক সাবজেক্ট যেগুলো আছে আরও লাইফ সায়েন্সও হতে পারে, এই সাবজেক্টগুলো প্রথম দিকে রাখা হয়। তারপরে মাঝামাঝি সময়ে অর্থাৎ থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড এই সময়গুলোতে ম্যাথামেটিক্স বা ইংলিশ, হ্যাঁ, তারপরের আরও যে সাবজেক্টগুলো হিস্ট্রি এগুলো রাখা হয় সাধারণত। আর শেষের দিকে আমরা সাধারণত যে সাবজেক্টগুলো অর্থাৎ যখন শেষের দিকে 6 নম্বর, 7 নম্বর বা 8 নম্বর এই সময়ে আবার একটা জিনিস লক্ষ্য করি আমরা যে স্টুডেন্টদের বাড়ি যাবে বা তাদের অনেকক্ষণ চাপ নিল, অনেকগুলো ক্লাস করলো, তাই তাদের মধ্যে আবার একটু টায়ার্ডনেস চলে আসে। সেই জন্য তাদেরকে ওই সময়ে কিছু এন্টারটেনমেন্ট ক্লাস, যেগুলো সাধারণত ফিজিক্যাল এডুকেশনের ক্লাস থাকে, ওয়ার্ক এডুকেশনের ক্লাস থাকে, এগুলো সাধারণত শেষের দিকে থাকে। সামেটিভ এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য। বর্তমানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই বিষয়টা ছিল না, সামেটিভ বা ফর্মেটিভ। এখন আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন অনেকেই হয়তো এই বিষয়টা সঙ্গে পরিচিত আছেন। তো সামেটিভ এবং ফর্মেটিভ বিষয়টা আগে বলি। ফর্মেটিভ হচ্ছে একটা সারা বছর ধরে একটা স্টুডেন্টকে আমি ক্লাসের মধ্যে যেভাবে দেখছি তার সার্বিক একটা অ্যাক্টিভিটিস হতে পারে, ক্লাসে সে কেমন রেসপন্স করছে তার উপরে হতে পারে, সেই ছেলেটা ক্লাসে কেমন অ্যাটেন্ডেন্স সেটা হতে পারে, সেই স্টুডেন্টটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা, স্পোর্টসে সে কেমন অংশগ্রহণ করছে, টিচারদের যে সমস্ত নির্দেশগুলো দিচ্ছে সেগুলো সে কতটা মানছে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা আছে, এই সার্বিক একটা যে মূল্যায়ন এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে চলে যায়। আর সামেটিভ ইভ্যালুয়েশনটা তার এখন 3টে করে নেওয়া হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। এইগুলো তার বই যেগুলো আছে, যে টেক্সট বুক, সেই সিলেবাসের উপরে বেস করে এই মূল্যায়নটা করা হয়ে থাকে। একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের ভূমিকা কি? অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক, তো স্কুল ক্লাস তো স্যারেরাই নেয়, অ্যাসিস্ট্যান্ট টিচাররাই নেয়, তাই তার ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ। একটা ক্লাসরুম কিভাবে চলবে, সেই ক্লাসে তিনি কিভাবে পাঠদান করাবেন, সেই ক্লাসটাকে কেমনভাবে তিনি ছেলে মেয়েদেরকে সেই সাবজেক্টের উপরে ডেভেলপ করে তুলবেন, তাদের সার্বিক উন্নতি কিভাবে ঘটবে তার উপরে নির্ভর করে। এছাড়াও একজন অ্যাসিস্ট্যান্ট টিচার শুধু ক্লাসই নেন না, সেই ক্লাসের ছাত্রছাত্রীদের সঙ্গে তার পরিচিতি, তাদের সমস্যার কথা, কেন সে কোনো স্টুডেন্ট স্কুলে অ্যাবসেন্ট হলে কেন অ্যাবসেন্ট তুমি হও,
এই বিষয়গুলো জানা, তাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের। তাই তার ভূমিকা একটা স্কুল পরিচালনা এবং সেই সঙ্গে সঙ্গে সেই ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাসিস্ট্যান্ট টিচার শুধু ক্লাসই নেন না, সেই ছাত্রছাত্রীদের মার্কশিট তৈরি করা, তাদের মার্কস, তাদের খাতা দেখা, এই সমস্ত কাজটাই অ্যাসিস্ট্যান্ট টিচার করে থাকেন। হেডমাস্টারের ভূমিকা, এই নামের মধ্যেই তো হেড যেহেতু তিনি, অর্থাৎ প্রধান শিক্ষক, তো তাঁর ভূমিকার কথা তো সার্বিক একটা স্কুলের বিদ্যালয়ের উন্নয়ন পরিচালনা সব দিক থেকেই তাঁর নজরদারি, তাঁর সুপারভিশন অবশ্যই দরকার। তাঁর ভূমিকার উপরে নির্ভর করে যে সেই বিদ্যালয়টা কতটা উন্নতি ঘটবে, সেই বিদ্যালয়ের ডেভেলপমেন্ট কতটা হবে, তাঁর ভূমিকা সার্বিকভাবে সর্বত। হেডমাস্টার ও টিআইসির মধ্যে পার্থক্য কী? হেডমাস্টার এবং টিআইসি, তো টিআইসি বিষয়টা আপনাদের মধ্যে যে আমি আগে বলে দিই যে হেডমাস্টার যখন রিটায়ার্ড হচ্ছেন, অর্থাৎ তিনি যখন অথবা ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছেন বা রিটায়ার্ড করছেন, তারপর যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের মধ্য থেকেই, যদি ওই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে থাকেন তো তিনি পদাধিকার বলে বর্তমানে ওই টিআইসির দায়িত্ব তিনি নেবেন। আর যদি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না থাকে তাহলে ওই টিচারদের মধ্যেই যিনি সিনিয়র টিচার থাকেন তাকেই দায়িত্ব দেওয়া হয়, তিনি টিআইসি হিসাবে গ্রহণ করেন। এখন এই টিআইসি আর হেডমাস্টার কাজের দিক থেকে কোনো পার্থক্য নেই। একজন হেডমাস্টার যে কাজ করেন, অফিসিয়াল কাজ, বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ, ছাত্রছাত্রীদের সার্বিক দেখাশোনা, সমস্ত কাজ একজন টিআইসিকে করতে হবে। এই কাজের দিক থেকে হেডমাস্টার এবং টিআইসির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। শুধুমাত্র যেটা আমরা মনে করি যে হেডমাস্টার একটা বর্তমানে পরীক্ষার মাধ্যমে তার একটা নতুন জায়গায় তিনি এসে পদ গ্রহণ করেন, আর টিআইসি ওই টিচারদের মধ্য থেকেই একজনকে নির্বাচন করা হয়। এটাই হচ্ছে আমার কাছে প্রধান পার্থক্য বলে যেটা আমার মনে হয়। পরের পয়েন্ট যেটা আছে, টিআইসি কিভাবে নির্বাচন করা হয়, একটু আগেই বলে দিলাম আমি এই পয়েন্টটা, যে টিআইসির নির্বাচন পদ্ধতিটা। এই একাডেমিক কাউন্সিল কি এবং এর কাজ কি? একাডেমিক কাউন্সিল একটা বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই একাডেমিক কাউন্সিল কিভাবে গঠিত হয় এবং এর কি কাজ? একাডেমিক কাউন্সিল একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনধিক 5 জন সদস্য থাকেন। 3 জন সদস্য থাকেন টিচার্স এবং নন টিচিং স্টাফ যারা আছেন তাদের মধ্য থেকে 3 জন সিলেকশন হয়। হেডমাস্টার থাকেন এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকেন। পদাধিকার বলে যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকেন তিনি হন ওই একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি, এবং যিনি হেডমাস্টার থাকেন তিনি হন ওই একাডেমিক কাউন্সিলের সভাপতি। এখন একাডেমিক কাউন্সিলের সদস্য অবশ্যই পার্মানেন্ট টিচাররাই হবেন এবং কম করে 2 বছর তাদের শিক্ষকতার অভিজ্ঞতা ওখানে দরকার। সেই একাডেমিক কাউন্সিলের কাজ বলতে বিদ্যালয়ের পঠন পাঠনের সমগ্র বিষয়টা একাডেমিক কাউন্সিল দেখাশোনা করে। একাডেমিক কাউন্সিল যিনি সেক্রেটারি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তিনি প্রভিশনাল রুটিন তৈরি করবেন। পরীক্ষার সময়ে সমস্ত পরিচালনা, স্টুডেন্টদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে টিচার্সদের ডিউটি অ্যালটমেন্ট, কোশ্চেন কালেকশন করা, কোশ্চেন প্রেসে পাঠানো, টোটাল জায়গাটাকে রেডি করা, সমস্ত কিছুর কাজই হচ্ছে একাডেমিক কাউন্সিলের। পরীক্ষা সংক্রান্ত পুরো বিষয়ের কাজ, রেজাল্ট তৈরি করা, এটাও একাডেমিক কাউন্সিলের কাজ। অর্থাৎ মাদ্রাসা স্কুলের বা মাদ্রাসার পঠন পাঠন সমস্ত বিষয়টাই একাডেমিক কাউন্সিল দেখাশোনা করে। পরের পয়েন্ট যেটা আছে স্টাফ কাউন্সিল। স্টাফ কাউন্সিল অর্থাৎ সমস্ত স্টাফ যারা স্কুলের, যারাই টিচার তারাই স্টাফ, এবং সেই সঙ্গে নন টিচিং যারা আছেন অর্থাৎ লাইব্রেরিয়ান হতে পারে, সেটা পিয়ন বা ক্লার্ক, সমস্ত কিছু হেডমাস্টার, সকলকে নিয়েই স্টাফ কাউন্সিল গঠিত হয়। এই স্টাফ কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট হবেন তিনি ক্ষমতা বলে হেডমাস্টার হয়ে থাকেন, এবং যিনি সেক্রেটারি হবেন সেটা স্টাফদের মধ্য থেকেই একটা সিলেকশন করা হয়। এই স্টাফ কাউন্সিল সাধারণত হেডমাস্টারই এর মিটিং ডাকেন। তো মোটামুটি
3 মাস অন্তর একটা করে মিটিং করার কথা বলা হয়। আর এর সঙ্গে বলে রাখি একাডেমিক কাউন্সিলেরও 2 মাস অন্তর একটা করে মিটিং করার কথা বলা হয়ে থাকে। স্টাফ কাউন্সিলের কাজই হচ্ছে স্টাফদের সুবিধা অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা, কোনো স্টাফের কোনো সমস্যা হলে সেটাকে সার্বিক একটা সমাধানের জায়গায় নিয়ে আসা, সেটা মিটিং করে সভা করে আলোচনা করা, এগুলোই হচ্ছে স্টাফ কাউন্সিলের প্রধান কাজ।